প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন 1967 সালের আগস্টে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পেপটিক আলসার ডিজিজ একটু কঠিন নাম, একটু জানতে চাইবো যে আসলে এই ডিজিজ বা এই নামটি দিয়ে কি বোঝানো হয়। পেপটিক আলসার ডিজিজকে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যে পেপটিক আলসার এবং ডিজিজ তিনটা জায়গা আছে। তো পেপটিক মানে আসলে বোঝা হয় যে আমাদেরকে যে খাদ্যগুলো জমা হয় এক জায়গাতে, এটাকে আমরা স্টোমাক বলি। তার একটা পার্টিকুলার কাজ আছে যে এখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়। আবার সেই অ্যাসিড সিক্রেশন যেগুলো হয় সেগুলো যাতে চারিদিকে না ছড়িয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা আমাদের শরীরে আছে আর কি। তো সবসময় এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে যে কতটুকু অ্যাসিড সিক্রেশন হবে এবং অ্যাসিডগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকবে। এই ব্যালেন্সটা যদি কোনো কারণে আপনার অ্যাসিডের দিকে বেশি চলে যায় এবং প্রত্যেকটি ক্ষমতা যদি কমে আসে তাহলে কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আর আলসার মানে সহজ বাংলা হচ্ছে ঘা হওয়া আর কি। মানে আপনি যদি কোনো জায়গায় যে কোনো সারফেসে আমাদের শরীর হোক অথবা যে কোনো জায়গায় হোক অনেক মাত্রায় অ্যাসিড দিয়ে দেন, তাহলে এই যে সারফেসটা বলেন অথবা যে অংশটা বলেন সেটা কিন্তু তার জায়গায় থাকবে না, এটা উঠে আসবে। এবং উঠে আসার পরে এটা ঘা হয়ে যাবে জায়গাতে। পরবর্তী সময় অনেক পদ্ধতিতে এই ঘাটা শুকাতে পারে। আবার এই ঘাটা যদি দীর্ঘ সময় আপনি অ্যাসিড দিয়ে দেন অথবা তার প্রোটেকশন ক্ষমতা না থাকতে পারে, আলসার চলতে থাকবে। সহজ ভাষায় আমরা যদি বলি যে পেপটিক আলসার ডিজিজ মানে হচ্ছে আমাদের যে খাদ্য ভাণ্ডারটা আছে স্টোমাক, তার ভিতর ঘা, সেটা সহজভাবে বোঝানো যায়। তবে এক্ষেত্রে শুধুমাত্র আমাদের খাদ্য ভাণ্ডার না, এখানে ক্ষুদ্রান্ত বলে একটা অংশ আছে, সেখানেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। সেটির সাথে এটি সংযুক্ত থাকে। আর গ্যাস্ট্রিক আলসার বলে একটা শব্দ কিন্তু আমরা প্রায় শুনে থাকি এবং আমাদের রোগীদেরও নিজেরাই অনেকটা বুঝে ফেলেন তারা এবং এটা ইউজ করেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তো সেটি আসলে এটির সাথে কতখানি সম্পৃক্ত? আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষরা খুব পরিচিত কয়েকটা শব্দ বলেন আর কি। একটা হলো গ্যাস্ট্রিক হয়ে গেছে অথবা গ্যাস হয়ে গেছে। আসলে এই দুইটা শব্দ দিয়ে কোনোটাই কিন্তু গ্যাস্ট্রিক আলসার বোঝানো হয় না। গ্যাস মানে বাঙালি যেটা বোঝানোর চেষ্টা করে যে তার যেসব খাদ্যগুলো খাওয়া আছে সেটা যদি সঠিকভাবে সে হজম হতে না হয় তাহলে তো অতিমাত্রায় তার কত গ্যাস হতে পারে। সেটা যে কোনো খাদ্য হতে পারে অথবা খাদ্যের উপাদান বলেন, নিয়ম পদ্ধতি বলেন, এগুলোর মাধ্যমে হতে পারে। ঝাল পড়া অথবা ভাজা পড়া এর মাধ্যমে হতে পারে। আর গ্যাস্ট্রিক বলতে মানুষজন সাধারণত এই গ্যাসের সঙ্গে যদি তার খুব ডিসকমফোর্ট অথবা পেটে ব্যথা, এখন অনেক ইম্পর্টেন্ট কারণ আছে যেগুলো গ্যাস্ট্রিক আলসার ছাড়াও কিন্তু এগুলো হতে পারে। একটা বড় অংশ বলা হয় যে আমাদের মেডিকেল টার্মে নন আলসার ডিসপেপসিয়া। এটা আসলে গ্যাস্ট্রিক আলসার নয়, কিন্তু এটাতেও কিন্তু মানুষের ডিসকমফোর্ট হয়। আর গ্যাস্ট্রিক আলসার কিন্তু একটি সহজ রোগ না, এটা বর্তমানে এটাকে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত কারণ বলে চিন্তা করা হয়। কিভাবে হচ্ছে এই রোগটির কারণ কি? আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, আপনারা অনেকে হয়তো জানেন। এবং এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু আমাদের স্টোমাকে অথবা এখানে থাকে না, সে থাকে কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে। কিন্তু যদি কোনো এমন কন্ডিশন তৈরি হয় যেখানে অ্যাসিডটার মাত্রা বেড়ে গেছে এবং প্রোটেকশন ক্ষমতা কমে গেছে, তখন কিন্তু এই এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়াটা চলে আসতে পারে এবং সে কিন্তু এই প্রসেস অফ আলসার যেটা বলি অথবা ঘা, এটাকে তখন সে আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারে। তো এই জন্য এটা গত অনেক দিনের গবেষণার পরবর্তী সময় জানা গেছে এই ব্যাকটেরিয়া দায়ী। এই জন্য বর্তমানে গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা শুধু যে আমরা আমাদের যেসব ওষুধগুলো আগে দীর্ঘদিন থেকে ব্যবহার হতো এগুলোর বাইরেও অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি এখন এই গ্যাস্ট্রিক আলসার চিকিৎসার জন্য। আচ্ছা, তো এই গ্যাস্ট্রিক আলসার হওয়ার যে পূর্বপর আমি পিছনের ইতিহাসটা একটু জানতে চাই যে কি ভাবে বা আসলে লাইফ লিডিং কি এর ক্ষেত্রে কোনো অংশে ভূমিকা পালন করতে পারে কিনা বা খাদ্যাভ্যাস এর সাথে কি আসলে সংযুক্ত আছে কিনা? হ্যাঁ, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এগুলোর জন্য দায়ী থাকতে পারে। যেমন ধরেন আমাদের মধ্যে কিছু মানুষের প্রবণতা আছে যে বিভিন্ন ধরনের খাদ্য খেলে কি গ্যাস্ট্রিক আলসার হয় কিনা, অথবা শুধুমাত্র ঝাল খেলে হয় কিনা। শুধুমাত্র ঝাল খেলেই যে গ্যাস্ট্রিক আলসার হবে এমন কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু এটা দেখা গেছে যে যারা অনেক বেশি টিন ফুড খায় অথবা যেসব খাওয়ার রিজার্ভারের জন্য যেসব
নাইট্রোসামাইন কত একটা প্রোডাক্ট আছে, এটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে আলসারেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আবার যেমন ধরেন কিছু শরীরের কন্ডিশন আছে, যেমন ধরেন আমাদের ক্যালসিয়াম এর মাত্রা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কোনো বিশেষ বয়স কি এক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে? বয়সের সাধারণত আপনার আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিক আলসার যাদের হয় দীর্ঘমেয়াদী একটা কন্ডিশন থেকে এটা হতে থাকে, এই জন্য পূর্ণবয়স্ক লোক অথবা তাদের পরে সেটা বেশি হয়। আমাদের এখানে অনেক সময় বাচ্চার মারা অথবা খুব কনসার্ন থাকে যে ওদের আলসারেশন হয়ে গেছে কিনা, আসলে অল্প বয়সে গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা খুব কম। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি, এই জন্য যে গ্যাস্ট্রিক আলসার কিন্তু এক ধরনের প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ এটা পরবর্তী সময় যদি চলতে থাকে এরকম ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকটা পেপটিক আলসার আছে, এটাকে বলে ডিউডেনাল আলসার, সেটা কিন্তু আপনার এই ধরনের ক্যান্সার কন্ডিশন যায় না, এবং সাধারণত তরুণ বয়সে এটা বেশি হয়ে থাকে। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? আপনি গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার যেটাই হোক, লক্ষণগুলো নিশ্চয়ই কিছুটা হলেও ভিন্নতা রয়েছে, কিভাবে প্রকাশ পাচ্ছে সেটা? ঠিকই বলেছেন, ডিউডেনাল আলসারের যেসব রোগীগুলো আসে তাদের ক্ষেত্রে যেটা হয় আমরা বলি যে হাঙ্গার পেন, মানে যখন তার খিদে লাগবে তখন তার পেটে ক্ষুদ্রান্তে যে আলসারটা, ক্ষুদ্রান্তে যেটা আলসার, সেখানে তার তখন কিন্তু পেটে ব্যথা হবে, এবং ব্যথাটা এমনও হতে পারে যে সে একদম সরাসরি আঙ্গুল দিয়ে দেখা দিতে পারে যে আমার এই জায়গাটায় ব্যথা হচ্ছে। ডিউডেনাল আলসার সাধারণত এইভাবে হয়, এবং যখনই তার খিদে লাগবে অনেক বেশি তখনই ব্যথাটা বেশি হয়, এই জন্য সে খাওয়ার চেষ্টা করবে বেশি। এবং এটা ছাড়াও অনেক সময় অ্যান্টাসিড নামে কিছু সিরাপ আছে, কিছু ট্যাবলেট আছে, আপনি দেখবেন রেনিটিডিন নামে, ওমেপ্রাজল, এই ধরনের ওষুধগুলো খেলে কিন্তু এটার যেসব লক্ষণগুলো এটা কমে যায়। তো এইভাবেও কিন্তু আমরা ডিউডেনাল আলসার ডিজিজগুলোকে ডায়াগনোসিস করা যায়। আর গ্যাস্ট্রিক আলসার কিন্তু ঠিক ভিন্ন, এই ক্ষেত্রে আপনার যেটা হলো খাদ্য যত বেশি এখানে আসবে তত বেশি সারফেসে আপনার ঘায়ের মধ্যে জমা পড়বে, সুতরাং তত বেশি ব্যথা হবে। সুতরাং ব্যথাটা বেশি হবে যখন কোনো রোগী খাওয়া দাওয়া করবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই জন্য যে গ্যাস্ট্রিক আলসার রোগীরা কিন্তু বেশি খায় না, এই জন্য, কারণ সে খেলেই তার ব্যথা হচ্ছে। আচ্ছা, এবং ডিউডেনাল আলসার বলি অথবা গ্যাস্ট্রিক আলসার বলি, দুইটাই দীর্ঘদিনের পদ্ধতি, এটা কোনোটাই 5 দিন 7 দিনের রোগ না। তবে এই ক্ষেত্রে যেটা হলো যে কারো হয়তো আগে ঘা ছিল না, কিন্তু আমাদের গায়ে ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য অথবা গিরায় গিরায় বিভিন্ন ব্যথার জন্য ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ। আমাদের এখানে স্টেরয়েড বলে কিছু ওষুধ আছে, এইসব ওষুধগুলো যারা নেয় তাদের কিন্তু আবার আপনার ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তাদের আলসার হয়ে যাবে। এবং অল্প ব্যথাতেই যারা আর কি ব্যথার ওষুধগুলো বেশি খাচ্ছে, যে যত্রতত্র ব্যবহারে ব্যথার ওষুধের, সেটির কারণেও এটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটার কারণে হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি। এইজন্য আমাদের অনেকগুলো রোগী হয়তো দেখা গেল এত বেশি মাত্রায় আলসার ছিল না, কিন্তু এইসব ওষুধগুলো যেগুলো আপনি বলেছেন এগুলো খাওয়ার কারণে তাদের আলসারেশন হয়ে যাচ্ছে। প্রতিরোধের উপায়গুলো যদি বলতেন, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সো আমরা চাই না যে পর্যন্ত রোগীরা আসুক, তার আগেই প্রতিরোধের জন্য কি করণীয়? এক্স্যাক্টলি, আমি যেটা বলবো যে আমাদের আসলে মানুষের কিছু সহজাত অভ্যাস আছে, মানে সুষম খাদ্যর জন্য যেগুলো নেওয়া হয়, আপনি দেখবেন যে সুষম খাদ্য সঠিকভাবে নেয় তার কিন্তু এই ধরনের আলসারেশন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি সেটা ডিম, দুধ, মাছ, মাংস বলেন, মানে আসলে একদম ছোটবেলা থেকেই প্রথম থেকেই অভ্যাসটা করে ফেলা ভালো, তাহলে আর এটির ঝুঁকিতেই যাই না আমরা। এক্স্যাক্টলি, সঠিক খাদ্যাভ্যাস। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলবো যে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে অনেক ইরেগুলারিটি থাকে, মানে যেমন ধরেন এখনকার সময়ে একটা টেন্ডেন্সি আছে যে সকালবেলা কেউ নাস্তা করছে না, রাত্রেবেলা খাচ্ছে, তো দুপুর 12টা থেকে 2টা, তারপরে অনেক একটা লম্বা গ্যাপ থাকে, কিন্তু আমার স্টোমাকের অ্যাসিড কিন্তু বসে থাকবে না, ও কিন্তু খাদ্য আপনি গ্রহণ করেন না করেন সে আসবেই। সুতরাং তাদের ক্ষেত্রে আপনার এই পেপটিক আলসার ডিজিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আরেকটা হচ্ছে আমাদের এখন জীবন তো খুব বেশি কর্মস্পৃহা হয়ে গেছে, বুঝছেন না, পৃথিবীর প্রতিটা মানুষই অনেক কাজ করে, ইভেন এই স্টুডিওতে প্রতিটা মানুষ অনেক কাজ করছে। তো আমরা বলি যে অতিমাত্রায় স্ট্রেস, যে অনেক বেশি স্ট্রেস কেউ নেয় তাহলে স্ট্রেস আলসারেশন বলে একটা কিন্তু কন্ডিশন আছে, অনেক বেশি মাত্রায় অ্যাসিড চলে আসবে, তাদের কিন্তু আপনার পেটে ঘা হতে পারে। তাহলে স্ট্রেস কমাতে হবে, খাদ্যাভ্যাস সঠিকভাবে আনতে হবে, রেগুলেটেড লাইফ লিড করতে হবে। মানে সুস্থ শারীরিক জীবনের সাথে সাথে মানসিক দিকটাও আমাদের ভাবতে হবে, যে আমাদের মনটাও যাতে প্রফুল্ল থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, কারণ আপনি যেটা বলেছেন এটা সঠিক এই জন্য যে আপনি ধরেন কোনো খাদ্য আপনি গ্রহণ করছেন না কিন্তু আপনার সামনে রয়ে গেছে, তখন কিন্তু মানসিকভাবেও আমাদের শরীর থেকে কিন্তু অ্যাসিড সিক্রেশন হবে। যদি আপনি চিন্তা করেন যে কি খাদ্য আপনি খাবেন, অথবা চিন্তা করলেও কিন্তু অ্যাসিড সিক্রেশন হবে। তো এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলোর কারণে। আর আমাদের এখানে যে বাংলাদেশের হেলিকপ্টার পাইলটের কথা বললাম, প্রায় ধরেন 90% মানুষ আছে যাদের ক্ষেত্রে এটা আপনার থাকতে পারে আমাদের শরীরে। তাহলে শুধুমাত্র সেটাই যে পেপটিক আলসারের জন্য দায়ী তা কিন্তু নয়, তাহলে তো বাংলাদেশের 90% রোগী পেপটিক আলসার হয়ে যেত।
তাহলে এইসব ফ্যাক্টরগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর উপর দিয়ে যদি আমাদের এই ব্যাকটেরিয়া কাজ করে যায় তখন কিন্তু আলসারেশন হয়ে যাবে। এই ফ্যাক্টরগুলোকে আসলে আমাদের মাথায় রেখে সেভাবেই করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে যদি অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে ডিউডিনাল আলসারের ক্ষেত্রে যেটা হয় যে আলসারেশন অনেক সময় আমাদের এখানে ইতিমধ্যে একবার বলেছেন যে ক্যান্সারের একটা যেটা হলো গ্যাস্ট্রিক আলসার, স্টমাকে যেটা হয় এটা আপনার ক্যান্সার হতে পারে। এটা ছাড়া ডিউডিনামে যে আলসার থাকে সেটা অনেক সময় এমন হতে পারে যে ঘাটা এত বেশি ডিপ হয়ে গেছে যে পুরো ওয়ালটা পারফোরেট করে ফেলতে পারে, একদম পারফোরেশন হয়ে যেতে পারে। সেটা একটা সিরিয়াস ধরনের কমপ্লিকেশন, ছিদ্র হয়ে যেতে পারে, একদম নালী ছিদ্র হয়ে গেছে। আরেকটা হতে পারে যে সাধারণত আলসারের পিছন দিক থেকে অনেক রক্তনালী যায়, সেই রক্তনালীগুলোর এখানে যদি আপনার ছিঁড়ে ফেলে তাহলে কিন্তু অনেক রক্ত বমি হতে পারে, অথবা পায়খানার সঙ্গে কালো কালো রক্ত যেতে পারে। তো এটাও কিন্তু একটা সিরিয়াস কমপ্লিকেশন, বিশেষ করে রক্তপাত হয়ে যাওয়া। সাধারণত এই দুইটা কমপ্লিকেশন ডিউডিনাল আলসারে অনেক বেশি হয়। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে যেটা বললাম যে আপনার একটা ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে, এইজন্য আমরা চাই না যে এত দূর পর্যন্ত গড়াক, তার আগেই প্রতিরোধের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং চিকিৎসার জন্য আপনারা তো রয়েছেনই, যাতে চিকিৎসাটা সঠিক সময়ে নিয়ে ফেলে আমাদের যারা এই সমস্যাতে আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পেপটিক আলসার ডিজিজ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমরা জানতে পারলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই প্রতিটি পরামর্শ আপনাদের কাজে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে জিনিসটা দেখাবো কেটলবেলের মাধ্যমে, সেটাকে আমরা বলি হচ্ছে লাঞ্জেস। লাঞ্জেস খুবই কমন একটা মুভমেন্ট, কিন্তু কেটলবেল ট্রেনিংয়ে এই মুভমেন্টটাকে আমরা একটু কমপ্লিকেট করে দিব। কারণ রিজন হচ্ছে এটা মানে লাঞ্জেসের যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি সেটার সাথে যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলের বেনিফিটটা পাবো, প্লাস হ্যান্ডসের মুভমেন্টের কারণে শোল্ডার এবং চেস্টের মাসেলের মুভমেন্টগুলো হবে। কারণ যেটাকে আমরা বলতে পারি লাঞ্জেস উইথ টোটাল বডি ওয়ার্কআউট। কারণ আমরা যেটা বারবারই বলছি যে আমরা যখন কেটলবেল ট্রেনিংটা করছি আমাদের মেন ফোকাসটা থাকবে হচ্ছে মোর ম্যাস বিল্ডিং এবং স্ট্রেংথ বিল্ডিং। যে ম্যাস এবং স্ট্রেংথ দুইটা তখনই বিল্ড হয় যখন আপনি ওভারঅল বডি নিয়ে করেন। শুধু আইসোলেশন বডি যদি আপনি ট্রেন আপ করেন তাহলে মাসকুলার ডেভেলপমেন্টটা হবে, স্ট্রেংথ আর ম্যাস কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট হবে না। সুতরাং যেহেতু আমরা স্ট্রেংথ ডেভেলপমেন্ট এবং ম্যাস ডেভেলপমেন্ট হচ্ছে মেন ফোকাস, এই জন্য আমরা কেটলবেল ট্রেনিংয়ের মধ্যে সবসময় ট্রাই করি যে টোটাল বডি ওয়ার্কআউটটা কীভাবে করা যায়। এখন দেখবো কীভাবে কেটলবেলের মাধ্যমে লাঞ্জেসটা করবো। আজকে আমাকে দেখাবে রাব্বি। রাব্বি রেডি? রেডি, গো লাঞ্জেস। ওকে, খেয়াল করবে যখন লাঞ্চ করছে জাস্ট সুইচ করছে সে। ওকে, যখন সে সুইচ করছে কি হচ্ছে, তার বডিটা কিন্তু একটু লিন করতে হচ্ছে, তার মানে অ্যাবডোমিনাল মাসেলের প্রেশার পড়ছে। কারণ আমরা জানি টোর্সো মাসেল যখন আপনার থায়ের কাছাকাছি চলে যায় তখনই অ্যাবসের উপরে এটা পড়ে, প্রেশারটা পড়ে। এবং এই যে হাতে যে মুভমেন্টগুলো যখন করছে তখন তার শোল্ডার এবং ইনার চেস্টের এটা কাজ করবে, এবং যত ওয়েট আপনি বেশি নেবেন তত রেজিস্ট্যান্স আপনি বেশি ফিল করবেন বেশি। এবং যেহেতু এটা কন্টিনিউয়াস মোশন, এর সাথে যে জিনিসটা হচ্ছে আপনি কার্ডিওভাস্কুলার বেনিফিটটা পাচ্ছেন। কারণ আমরা যেটা বললাম কেটলবেলে কিন্তু রিপিটেশনটা কোনো না ব্যাপার না, এখানে ব্যাপারটা হচ্ছে মিনিটস। আপনি 2 মিনিট পর্যন্ত যদি এই মোশনটা করেন আপনি দেখবেন যে কী পরিমাণ মানে কার্ডিওর উপর আপনার পড়বে, প্রেশার পড়বে। এই শুধু ইভেনচুয়ালি আপনার সেই এটাও আপনি পাবেন, বেনিফিটটাও আপনি পাবেন। ওকে, রেডি? ওকে, স্টপ। ট্রাই করবেন যে এটা অ্যাট এ টাইম 2 মিনিট একটানা করতে। হয়তো 2 মিনিট করতে একটা সময় হয়তো আপনার একটু হয়ে যাবে, স্লো হয়ে যাবে, কিন্তু স্টপ করবেন না, নন স্টপ। যদি স্লোলি করতে থাকেন আপনি করতে থাকবেন। ট্রাই করবেন 2 মিনিটসে 100 লাঞ্জেস কমপ্লিট করতে। ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 15 নিচে যাতে না হয়। যদি 100 লাঞ্জেস আপনি কমপ্লিট করতে পারেন উইথ দ্য কেটলবেল ওয়েটস, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার লাঞ্জেস যে বেনিফিটটা, যেটা লাঞ্জেস বেনিফিট আমরা কী করি যে আমরা কোয়ার্সের যে শেপটা, তারপরে গ্লুটসের যে শেপটা, সেই জিনিসটা আনি, এটা তো আসবেই। এর সাথে যে বেনিফিটটা পাবেন আপনার অ্যাবসের ডেফিনেশনটা আসবে এবং শোল্ডার এবং ইনার চেস্টের ডেফিনেশনটা খুব ইজিলি চলে আসবে। এবং যেহেতু কন্টিনিউয়াস আপনার কেটলবেলের যে ওয়েটটা ধরে আছেন, এতে যে জিনিসটা করে ইনডাইরেক্টলি আপনার ফোরআর্মসেরও কিছুটা ডেভেলপমেন্ট হবে। দর্শক, আপনার ঘরের শিশুটির হঠাৎ করেই শুরু হয়ে যেতে পারে বমি। এই বমির সমস্যা থেকে মুক্ত রাখার জন্য বা তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। বাচ্চার বমি, এবং এই বাচ্চার বমি নিয়ে আমাদের মা বাবাদের দুশ্চিন্তার কোনো অভাব সাধারণত দেখা যায় না, এবং
মা বাবারা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদের প্রধান কমপ্লেনই থাকে, তাদের প্রধান অভিযোগই থাকে যে তাদের বাচ্চা যে কোনো কিছু খেলেই পেটে রাখে না, বমি করে দেয়। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং এক্ষেত্রে অভয় দেওয়ার ব্যাপারে আমি যে কথা বলবো সেটা হচ্ছে, বাচ্চাদের যখন তারা বড় হতে থাকে তখন তাদের ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ হতে থাকে, এবং সেক্ষেত্রে তখন তারা সব খাবার ডাইজেস্ট করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, যার জন্য তারা খাবার বমি করে ফেলে। এবং এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা একটা কাজই করবেন, কোনো ওষুধ বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনারা বাচ্চাকে দিবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে নর্মাল ওআরএসের যে নর্মাল স্যালাইনটা কিনতে পাওয়া যায়, সেটাই আপনারা প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। তবে যদি এরকম দেখেন আপনারা অভিভাবকরা যে বাচ্চারা অতিরিক্ত বমি করছে এবং অতিরিক্ত বমির পরে প্যারালাইজড হয়ে যাচ্ছে, প্যারালাইজড এরকম যে কোনো হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, অথবা চোখ উল্টে যাচ্ছে, কিংবা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, অথবা কোনো নর্মাল কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাথে সাথে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। হাসি হচ্ছে সকল রোগের মহাঔষধ। সুস্থ থাকতে তাই হাসুন প্রাণ খুলে। তবে মনে রাখবেন, অহেতুক হাসা কিন্তু পাগলামির লক্ষণ। আনন্দ অন্যের সাথে শেয়ার করলে তা বাড়ে, কিন্তু মনের কষ্ট শেয়ার করলে তা কমে। অন্তরের না বলা কষ্ট কমাতে তাই আপনজনকে সব খুলে বলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: দীর্ঘস্থায়ী বাধাগ্রস্ত শ্বাস প্রশ্বাসে যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেখানে শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয় যে ডিজিজের জন্য, সেটাকে আমরা বলছি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে হয় কি, ক্রনিক ডিজিজ এবং ব্রঙ্কাইটিস, হ্যাঁ, প্রদাহ হয়, ব্রঙ্কাসের উপর শ্বাসনালীর উপর প্রদাহ হয় দীর্ঘমেয়াদী। তো আমরা জানি এটা খুবই প্রিভেন্টেবল ডিজিজ বা ট্রিটেবল ডিজিজ আর কি। আচ্ছা, প্রিভেন্টেবল, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটি প্রতিরোধযোগ্য, ইচ্ছা করলে প্রতিরোধ করা যায়। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।